রুহি পিছনে তাকিয়ে হাঁটতে হাঁটতে আহানকে বলল, অনেক সাধারণের মাঝেও অসাধারণ লুকিয়ে থাকে, সেটা শুধু খুঁজে নিতে হয়, বুঝলে? বলতে বলতে একটা গাছের সাথে মাথায় বাড়ি খেল রুহি। তারপর রুহি কিছু না বলে মাথা ডলতে ডলতে এগিয়ে গেল। এই ঘটনায় আহান আর অবাক হলো না। এইসব মেয়ে এই ক্ষেত্রে এইটাই স্বাভাবিক। আহান হাত পকেটে ভরে রুহির পিছু পিছু হাঁটছে। ওরা জঙ্গল থেকে বেরিয়ে কটেজের সামনে আসতেই ফাহাদের সামনে পড়লো। যদিও রুহি ওনাকে চিনে না, তাই পাশ কাটিয়ে যাচ্ছিল। ফাহাদ জগিং কস্টিউমে ছিল, জগিং করেই ফিরছিল। রুহিকে দেখে তিনি নিজে থেকে এগিয়ে গিয়ে বললেন, হ্যালো মিসেস রহমান। এই মিসেস রহমান নামে এর আগে তাকে কেউ ডাকেনি। তিনি তাই খুব অদ্ভুত দৃষ্টিতে রুহি ফাহাদের দিকে তাকালো। আপনাকে তো ঠিক চিনলাম না, বলল রুহি। আহান কিছুটা পিছনে দাঁড়িয়ে সবটা দেখছে। আহান যে পিছে আছে সেটা ফাহাদ ঠিক খেয়াল করেনি। আহান ইচ্ছে করেই পিছনে দাঁড়িয়ে আছে, দেখা যাক লোকটা কত দূর যেতে পারে। ফাহাদ হেসে উঠে বলল, রুহি আমাকে চিনার কথা নয়, তবে আমি আপনাকে দেখেছি। আমি মিস্টার আহানের একজন ক্লায়েন্ট। রুহি মুখ দিয়ে শুধু ও শব্দ করলো। আপনার নামটা এখন জানা হলো না। ও আমার নাম রুহি। এতটুকু বলেই চুপ করে গেল রুহি। এই লোকটিকে তার মহা বিরক্তিকর লাগছে। আপনি জগিংয়ে বেরিয়েছিলেন বুঝি? ফাহাদের এমন প্রশ্নে রুহি কিছু বলার আগে আহানের গলা শোনা যায়। রুহি পাশে তাকিয়ে দেখলো আহান এগিয়ে আসছে। আহান রুহির পাশে এসে দাঁড়িয়ে বলল, মর্নিং ওয়ার্কে গিয়েছিলে? আহানকে দেখে ফাহাদ চমকালো, কিন্তু তিনি ঠিক কথা চালিয়ে যেতে লাগলো। বাহ, বেশ ভালো। আমি তাহলে যাই, পরে দেখা হচ্ছে। বলে চলে গেলেন ফাহাদ, যাকে অনেকটা কেটেই পড়লেন বলা যায়। আহানকে দেখে ভালোই বুঝেছেন এসবের ফল তার জন্য আশানুরূপ হবে না। আহানের রাগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যে কেউ দেখলেই বুঝবে আহান প্রচণ্ড রেগে আছে। আহান রুহিকে রুমে যেতে বলে রাতুলকে খবর দিল। হঠাৎ এমন থমথমে পরিবেশের কারণ যে রুহি, সেটা সে নিজেই জানে না। রুহির মাথায় একটাই চিন্তা, সে কি করেছিল কাল রাতে। রাতুল চশমার ফ্রেম ঠিক করতে করতে পানির গ্লাসটা হাতে নিতেই আহান তার সামনে চেয়ারটা এসে বসে পড়ল। রাতুল সঙ্গে সঙ্গে গ্লাসটা রেখে দাঁড়িয়ে পড়ল। আরে দাঁড়িয়ে পড়লে কেন, বসো। হাতের ইশারায় রাতুলকে বসতে বলল। রাতুল বসতে বসতে বলল, স্যার, আপনি এভাবে আমায় ডাকলেন, আমি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ম্যাডামের দিকে নজর রাখতে ব্যর্থ হয়েছি। রাতুল, স্টপ দিস। একটা ইম্পর্টেন্ট কথা শুনো। মিস্টার ফাহাদের সাথে ডিলটা ক্যান্সেল করছি আমি। আহানের এতটুকু কথা শুনে রাতুলের চোখ বড় বড় হয়ে গেল। স্যার, উনি তো ইনভেস্ট করে ফেলেছেন, আর এই জন্যই আমরা এখানে এসেছি, আর এটা ক্যান্সেল করেছেন আপনি। হতভম্ব হয়ে বলল রাতুল। সো হোয়াট, ওনার ইনভেস্টেড টাকা আমরা ওনাকে ফেরত দিয়ে দিব। দরকার পড়লে ওনাকে 5% ইন্টারেস্ট সহ টাকাটা দেওয়া হবে ফর টেকিং হিজ টাইম। কিন্তু ওই লোকটাকে আমি আমার আশেপাশেই দেখতে চাই না, সেটা ওনার জন্যও ভালো হবে না। আমি কোনো ঝামেলা করতে চাই না, এটাই ফাইনাল। বলে প্যান্টের পকেট থেকে চেক বের করলো আহান। তারপর রাতুল থেকে পেন নিয়ে টাকার অঙ্ক বসিয়ে রাতুলকে চেকটা ধরিয়ে দিল। তারপর উঠে দাঁড়ালো। রাতুল উঠে দাঁড়াতেই আহান বলল, আমি আর রুহি বেরিয়ে যাব একটু পর। তারপর তুমি ওনাকে চেকটা ধরিয়ে দিবে, আর আগে যেন কেউ কোনো কিছু জানতে না পারে। ইজ দ্যাট ক্লিয়ার? রাতুল ভয়ে রোবটের মতন মাথা নাড়ল, যেন আজ তার ফাঁসির রায় দিয়েছে। আহান সেখান থেকে বেরিয়ে পড়ল। নিজের রুমের দিকে যাবে এমন সময় দেখা যাচ্ছে একজন স্টাফ হলুদ গোলাপের একটা বুকে নিয়ে ওদের পাশের রুমের দিকে যাচ্ছে। আহান হাতের ইশারায় স্টাফকে দরজায় নক দেওয়ার আগেই থামালো। তারপর কপালে এক হাত দিয়ে টলতে টলতে এগিয়ে গেল। এই ফুলগুলো আমাকে দাও। বলে হাত বাড়িয়ে ফুলগুলো হাতে নিল আহান। স্যার, এটা তো ওনাদের জন্য, আপনাকে কিভাবে দেই? বলতে বলতে আহান ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করে লোকটার হাতে ধরিয়ে বলল, এটা রাখো। তারপর ফুল হাতে নিজের রুমে চলে গেল। আহান দরজা আটকে প্রথমে চেক করে নিল রুহি কোথায় আছে। রুহি রুমে নেই, তার মানে নিশ্চয়ই শাওয়ারে গেছে। আহান ফুলগুলো বেডের পাশে রাখলো। তারপর গায়ের শার্টটার বোতাম খুলে ফেললো। অস্বস্তি লাগছে এটা পরে থাকতে। শার্টটা পুরোটা খুলে ফেলার আগেই রুহি মাথার পানি মুছতে মুছতে বেরিয়ে এলো। আহানকে হঠাৎ এমন আধ খালি গায়ে দেখে রুহি আটকে উঠল। এ কি, আপনি কি করছেন? বলি অন্যদিকে ঘুরলাম। শার্ট খুলছি। পুরো শার্টটা খুলে ফ্রেশ হতে এগিয়ে গেল আহান। আপনার লজ্জা করে না? সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি এসব করছেন? কটাক্ষ করে বলল রুহি। কাল যদি তোমার লজ্জা না করে, তাহলে আজ আমার লজ্জা করতে যাবে কেন? এমনিতেও তো আমি তোমার মতো এত লজ্জার ব্যাগ নিয়ে ঘুরি না। বলে সাথে সাথে ওয়াশরুমের দরজা আটকে দিল আহান। আহানের কথা শুনে রুহির বুকের ভিতরটা ধক করে উঠল। কাল লজ্জা করেনি মানে? কাল সে কি এমন কাজ করেছে যার জন্য লজ্জা হবে? শার্ট খোলা নিয়েই তো কথাটা বলল আহান। তার মানে কি রুহি আহানের শার্ট? না 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 না, আর ভাবতে পারছে না সে। বুকের ধুকপুকানি বেড়ে গেছে অনেক। কি এক গোলক ধাঁধায় আটকে পড়ে গেল সে। তারপর বিছানায় তাকাতেই হলুদ গোলাপ দেখে অবাক হয়ে গেল রুহি। এটা এখানে এলো কি করে? কে রেখেছে এই হলুদ গোলাপ?
রুহি বিছানার পাশ থেকে গোলাপের গুচ্ছটা হাতে নিল। এটা দেখে তো সতেজ মনে হচ্ছে, পুরনো গুচ্ছটা এখনো ফুলদানিতেই তো আছে। রুহি গোলাপের গুচ্ছটা নিয়ে আগের গোলাপের পাশে রাখলো। সে ভেবেই পাচ্ছে না এটা এলো কোথা থেকে। হয়তো স্টাফরা প্রতিদিন সকালে গোলাপের গুচ্ছ দিয়ে যায়, নইলে এটা আসবে কিভাবে। হ্যাঁ, এটাই হবে। অবশেষে উত্তর খুঁজে পেল রুহি। তোয়ালে দিয়ে চুল ঝেড়ে পানি ঝরাচ্ছিল রুহি। এমন সময় আহান ফ্রেশ হয়ে বের হতেই পানির ছিটে তার মুখে পড়ল। আহান ভ্রু কুচকে চোখ বন্ধ করে ফেলল। তোমাকে কতবার বলেছি হেয়ার ড্রায়ার দিয়ে চুলের পানি ঝরাতে, আর আমাকে দেখলেই তোমার চুলের পানি ঝরাতে ইচ্ছা করে? বাম হাতের উল্টা পিঠ দিয়ে মুখের পানি মুছতে লাগলো আহান। রুহি ইচ্ছে করে আবার জোরে চুল ঝাড়া দিয়ে পিছনে ফিরল। আহান বিরক্তির সাথে মুখ দিয়ে তিক শব্দ বের করলো। রুহি, রুহি তোয়ালেটা হাত ভাঁজ করতে করতে বলল, শুনুন, আপনি হচ্ছেন কটকটে মেজাজের মানুষ। আপনি কিভাবে বুঝবেন ভেজা চুলের মোহ? হোয়াট? ভেজা চুলের মোহ? এসব আমার বুঝতে হবে না। বলেই রুহিকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তৈরি হয়ে নাও, আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছি মানে? কোথায় ফিরে যাচ্ছি? চোখ বড় বড় করে বলল রুহি। বাড়ি যাচ্ছি রুহি। রুহির দিকে তাকিয়ে বলল আহান। এত তাড়াতাড়ি? আর একটু থেকে যাই। মন খারাপ করে আহানের দিকে তাকালো রুহি। আহানের মন একটুও গলল না। আহান শক্ত চোখে তাকিয়ে বলল, রেডি হয়ে নাও, খেয়েই বের হচ্ছি আমরা। রুহি আহানকে মুখ বাঁকিয়ে নিজের সুটকেস থেকে একটা শাড়ি বের করলো। আচ্ছা মতো কথা শোনাতে ইচ্ছা করছে রুহি, শুধু মুখ বন্ধ করে আছে কাল রাতে কি হয়েছে সেটা আহানের মুখ থেকে বের করবে বলে। এই কুম্ভকর্ণের মেজাজ বিগড়ে গেলে তখন তো আর কিছুই পেট থেকে বের করবে না। আরও কয়েকদিন থাকা গেলে কি ভালো হতো। মুখ কালো করে শাড়ি হাতে ওয়াশরুমে যাচ্ছিল রুহি। আহান রুহির হাত টেনে নিজের সামনে নিয়ে এলো। আহানের এমন কাজে রুহি চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। আহান রুহির হাতের শাড়ির দিকে তাকিয়ে বলল, শাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? গলায় দড়ি দিতে যাচ্ছি। রুহির কথায় আহান একটা ভ্রু তুলে তাকালো। তারপর রুহি আর চোখে তাকিয়ে আরও বলল, শাড়ি নিয়ে কি করব? আবার পরবো? আপনি না বললেন রেডি হতে? আহান রুহির উপর থেকে নিচে চোখ বুলিয়ে বলল, তুমি তো রেডি আছো, শাড়ি পরার কি প্রয়োজন? সময় নষ্ট করার প্ল্যান, তাই না? এভাবেই যাবে, শাড়ি পরতে হবে না। না না, বেশি সময় লাগবে না, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। রুহির কথা শেষ হবার আগেই আহান রুহির হাতের শাড়ি নিয়ে সুটকেসে ভরে দিল। রাগে রুহির গা একেবারে কিরমির করতে লাগলো। আজ আর কোনো কথা বলা যাবে না, সব অত্যাচার সহ্য করতে হবে। কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। রুহি বড় বড় নিঃশ্বাস ফেলে রাগ কমাচ্ছে। মনে মনে বলল, বদমেজাজি কুম্ভকর্ণ একটা। রুহি গোলাপের গুচ্ছ হাতে গাড়িতে বসলো। আহান ভেবেছিল গোলাপের গুচ্ছটা দেখলে রুহি জিজ্ঞাসা করবে এটা কে এনেছে। অবশ্যই মনে প্রশ্ন জাগবে, হয়তো রুহি জানার চেষ্টা করবে, কিন্তু রুহি কিছুই বলছে না, চুপচাপ নিজের সিট বেল্ট পরে নিয়ে বসে আছে। আহান দৃষ্টি সামনে রেখে বলল, এইটা কি পুরাতন গোলাপের গুচ্ছ? না, এটা সতেজ, আজকে বিছানার উপর পেলাম। আহানের দিকে তাকিয়ে বলল রুহি। বিছানার উপর কে রেখেছে? কিছু না জানার ভান করে বলল আহান। কোনো স্টাফ হয়তো রেখে গিয়েছে। ফুলের দিকে তাকিয়ে বলল রুহি। আহান আর চোখে তাকিয়ে বলল, স্টাফ? নয়তো কে? আপনি? আপনি আর ফুল, তাও হলুদ গোলাপ কিনে রাখবেন আমার জন্য? এটা দিনের বেলায় চোখ খুলে ঘুমানোর মতন হয়ে যাবে না? অবিশ্বাস্য। আহান বিরক্তি নিয়ে রুহির দিকে তাকালো, তারপর দৃষ্টি সামনের দিকে স্থির করলো। ফুলটা কেনাই ভুল হয়েছে বলে মনে হচ্ছে এখন আহানের। বাড়িতে ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এতক্ষণ জার্নি করার পর রুহি আর আহান দুজনেই ক্লান্ত। রুহি হেলে দুলে আহানের পিছু পিছু গোলাপের গুচ্ছ জড়িয়ে রেখে হাঁটতে লাগলো। আহান বাড়ির ড্রয়িং রুমে পা রাখতেই হঠাৎ একটা মেয়ে ছুটে এসে আহানের গলা জড়িয়ে ধরলো। প্রথমে আহান নিজেও বুঝে উঠতে পারলো না ব্যাপারটা। রুহি বাড়িতে ঢুকতে এমন দৃশ্য দেখে দাঁড়িয়ে যায়। ভুল করে অন্য কোথাও চলে আসেনি তো তারা? না, সব তো ঠিক আছে, নাকি এই মেয়ে ভুল করে কোথাও চলে আসছে? মেয়েটা আহানের গলা ছেড়ে দাঁড়াতে আহানের বুঝতে অসুবিধা হলো না সামনে সামিরা দাঁড়িয়ে। আহানের এক্স, যদিও সম্পর্কটা নেই আহানের দিক থেকেই নেই, তবে সামিরা আহানকে পাবার আশা এখনও ছাড়েনি, তাই তো তার এই আগমন। সামিরা আহানের আরও কাছে আসতে আহান সামিরার হাত ধরে হাতটা নিচে নামালো। সামিরাকে বারবার বুঝিয়েছে আহান, কিন্তু কোনো লাভ হয়নি। আহান আশেপাশে তাকালো, কেউ নেই রুহি বাদে। রুহি থমথমে মুখে এক পাশে দাঁড়িয়ে আছে। আহান দোটানায় পড়ে গেল। এর মাঝে সামিরা আহানের গালে হাত ছুঁয়ে দিল। সে বিদেশে থেকেছে, এসব তার কাছে খুবই সামান্য, তবে রুহি আর চোখে তাকালো। রুহি কি করবে বুঝতে পারছে না, কেমন জানি লাগছে, কি অদ্ভুত অনুভূতি। আহান সামিরার হাত সরিয়ে দিয়ে শক্ত চোখে বলল, তুই দেশে কখন এলি? কাল তোর জন্য এসেছি। মোহভরা কণ্ঠে বলল সামিরা। রুহির ভীষণ অস্বস্তি হচ্ছে এসব দেখে। মনে হচ্ছে এখানে লীলাকাণ্ড শুরু করবে। রুহি হনহনিয়ে চলে যাচ্ছে। আহান সামিরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, কি করছিস কি? তুই ভালো করে জানিস এসবের কোনো প্রভাব আমার উপর পড়বে না।
আহান আর কিছু বলার সুযোগ না দিয়ে সামিরার থেকে সরে এলো। সামিরাও কিছু বলল না, কারণ বাড়ির সবাই বেরিয়ে এসেছে। রুহি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দিদাকে দেখে দাঁড়িয়ে গেল। দিদা আর রুহি কথা বলছিল, এমন সময় আহানের গর্জনে সবাই পিছে ফিরল। রুহির বুকের ভিতরটা ধক করে উঠল। আহানের চোখ মুখ শক্ত হয়ে গেছে। এই মহিলা এই বাড়িতে কি করছে দিদা? আমি তোমায় কি বলেছিলাম? উনি এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না। তা ওনাকে যখন রাখবে তা আমাকে আগে বললেই পারতে, আমি চলে যেতাম। কথাগুলো শুনে রুহি হতবম্বের মতো তাকিয়ে আছে। কি বলতে চাইছে আহান? আর এই মহিলাই বাকি। এর উপর আহানের এত রাগ কিসে? সবাই কেমন ভয়ে ভয়ে আছে। রুহি একটা ঝোঁক গিলল। দিদা আহানের কাছে এগিয়ে যেতে যেতে বলল, শান্ত হও আহান, এভাবে কেউ মায়ের কথা বলে? শত হলে উনি তোমার মা। মা? কিসের মা? আমার শৈশবে যখন মায়ের প্রয়োজন ছিল তখন তিনি কোথায় ছিলেন? এখন আমারও তার প্রয়োজন নেই। আমি থাকছি না এখানে। বলেই হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আহান। আহানের রাগ দেখে রুহির অবস্থা খারাপ। এই লোক যেখানে নিজের মাকে মাফ করতে পারছে না, সেখানে রুহিকে কোনো ভুল হলে পুলিশে ধরিয়ে দিতেও এর বাঁধবে না। আহানের মার চেহারায় কুটনি ভাব আছে কিছুটা, তাও মা তো মাই হয়, এভাবে ব্যবহার করবে কেন? এসব ভাবনার মাঝে রুহির ডাক পড়ল। রাগী গলায় ডাকছে আহান। রুহি আতকে উঠল, আর কাউকে পেল না। এই লোক এই সময় তাকেই ডাকতে হলো। রুহি ভয়ে ভয়ে দিদার থেকে তাকালো। দিদা ইশারায় যেতে বলেছেন। রুহি না সূচক মাথা নাড়ল। সেদে সেদে কে বাঘের খাঁচায় যেতে চায়? যাও না, গেলে আরো রেগে যাবে। বললেন দিদা। এর মাঝে সামিরা উঠে বলল, আমি যাচ্ছি। বলে আশেপাশে না তাকিয়ে ধেই ধেই করে উপরে উঠে গেল সামিরা। রুহিকে দিদা ঠেলে ঠুলে পিছনে পিছনে পাঠিয়ে দিল। কোনো উপায় না পেয়ে রুহি পা টিপে টিপে হেঁটে হেঁটে এসে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। ভেতরে যাবার সাহস তার নেই। আহান নিজের জামা কাপড় ব্যাগে ভরতে ভরতে রুহিকে ডাকছিল। এমন সময় সামিরা ঘরে ঢুকলো। সামিরাকে দেখে আহানের রাগ বেড়ে গেল সঙ্গে সঙ্গে। রেগে উঠে বলল, তুই এখানে কেন? রুহি কোথায়? আমি ওকে ডেকেছি। শোন, আমার কথা শোন। আহানকে থামানোর চেষ্টা করলো সামিরা। আহান সামিরার কথায় সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আগে বল রুহি কোথায়? সামিরার প্রচুর হিংসে হতে লাগলো। সে সামনে দাঁড়িয়ে আছে, অথচ আহান সেই মেয়েটিকে খুঁজছে। এদিকে বাহিরে দাঁড়িয়ে বারবার রুহির নাম শুনে রুহির আত্মা কেঁপে উঠছে। হ্যাঁ, বাস দেবার সময় রুহিকে ওনার কথা খুব মনে পড়ে। কেন, ভিতরে গার্লফ্রেন্ড আছে, তাতে মন ভরছে না নাকি? তাকে কি দরকার? বিড়বিড় করতে লাগলো রুহি। রুহি বলেছে সে আসবে না। ইচ্ছে করে মিথ্যে বলছে সামিরা, যাতে আহান রুহি রুহি করা বন্ধ করে। কিন্তু এই কথা শুনে আহানের মেজাজ তুঙ্গে উঠে গেল। বাহিরে এই কথা শুনে রুহির ইচ্ছে করছে গিয়ে শাকচুন্নিটার চুল ছিঁড়ে আনে। শাকচুন্নি কোথাকার, মিথ্যে কথা বলার জায়গা পায় না। অ্যাটম বোমা তো রুহির উপর পড়বে। আহান দা অ্যাটম। কোথায় সে? বলে আহান বাইরে বেরিয়ে আসতে নিল। রুহির পায়ের আওয়াজে কোথায় পালাবে বুঝতে পারল না। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখলো। আহান বাহিরে বেরিয়ে এসে রুহিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তির সুরে বলল, কি করছো তুমি এখানে? রুহি আস্তে আস্তে চোখ খুলল। রুহি ঘামতে লাগলো, কি বলবে সে। তারপর নিজের দিকে আঙ্গুল করে বলল, আমায় খুঁজছেন? আহান রাগি চোখে তাকাতেই রুহি এক ঝোঁক গিলল। তারপর বলল, ভেতরে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু আপনারা কথা বলছিলেন। বাকিটা বলে শেষ করার আগে আহান রুহির হাত ধরে টেনে রুমের ভিতরে নিয়ে এলো। সামিরা যাবে এমন সময় আহান ওকে বলল, সামিরা, তোর সাথে আমি পরে কথা বলছি। সামিরা রেগে চলে আসে সেখান থেকে। রুহি, তোমার ব্যাগটা গুছিয়ে নাও। নিজের ব্যাগটা ঠিক করতে করতে বলল আহান। কেন, আমি কেন ব্যাগ গুছিয়ে নেব? কোথায় যাচ্ছি আমি? ভয়ে ভয়ে প্রশ্ন করল রুহি। আমার ফ্ল্যাটে। আপনার ফ্ল্যাটে আমি কেন যাব? অসম্ভব, আমি যাব না। আপনার যেতে হলে আপনি যান, আমি এখানেই থাকবো। ডার দেখিয়ে বলল রুহি। আহান কিছু বলতে যাবে এমন সময় দিদা হাঁপাতে হাঁপাতে ঘরে এলো। আহান আর রুহি দুজনাই ছুটি গিয়ে দিদাকে ধরে চেয়ারে বসালো। আহান অস্থির হয়ে গেল। রুহি দিদার জন্য পানি নিয়ে এলো। পানি খেয়ে তিনি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আহান আর রুহি দিদার পায়ের কাছে বসে রইল। দিদা ওদের দুজনের হাত শক্ত করে ধরে আছে। দিদা, তুমি ঠিক আছো? ডাক্তার আঙ্কেলকে ডাকবো? অস্থির হয়ে বলল আহান। দিদা নাসূচক মাথা নাড়ল। তারপর অনেক কষ্টে বলল, তুই যাসনি? আমার এই অনুরোধটা রাখ। আহান আর কিছু বলল না, চুপ করে দিদার দিকে তাকিয়ে রইল। প্রিয়জনের কাছে সব রাগ যেন মেঘের মতন, বেশিক্ষণ ধরে রাখা যায় না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।